দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠানে। তো আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আপনারা জানেন যে গতকালকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে প্রবাসীদের তো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, এটি আগেরই সিদ্ধান্ত। কিন্তু গতকালকে নতুন একটি বিষয় এসছে যে প্রবাসীরা তারা বিদেশে থাকলে তারা তাদের প্রতিনিধির মাধ্যমে ভোটদান করতে পারবে, যেটি তারা প্রক্সি ভোট হিসেবে অভিহিত করছেন। তো সেটি সিদ্ধান্তটি আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে নেয় সেই বিষয়ে আমরা একটু জানবো। তো আমাদের সাথে আজকে স্টুডিওতে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো এই প্রক্সি ভোটের বিষয়ে আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের সংবিধানে ভোট নিয়ে যেটি বলা আছে যে জনগণের ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। তো এই প্রক্সি ভোট কি প্রত্যক্ষ ভোট হবে? এখানে কি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে না সিদ্ধান্তটা? কি মনে করেন আপনি? এনটিভি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দুজনকে আমন্ত্রণ জানাবার জন্য। পবিত্র মাহে রমজান, সবাইকে আল্লাহ পাকের কাছে দোয়া করি সবাই সুস্থ থাকুক, দেশটাও যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই সরকার পরিচালনা করতে পারে, একটা নির্বাচন দিতে পারে, আল্লাহর কাছে দোয়াই কামনা করি। বিষয়টা হলো নির্বাচন, সে নির্বাচনের ভোটের পদ্ধতি, সে পদ্ধতিটা নিয়ে নানা রকম কথা হতে পারে, নানা রকম সাজেশন আসতে পারে, প্রস্তাব আসতে পারে। তো এই প্রস্তাব তো প্রক্সি ভোটের একটা প্রস্তাব আমি দেখলাম। তো সেটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন হয়তো ছাত্র রাজনীতি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ জীবন থেকে রাজনীতির সাথে সম্পর্কিত থাকা অবস্থা বহু গুণী ব্যক্তি বা গুণী রাজনীতিবিদ, বয়োজ্যেষ্ঠ রাজনীতির সাথেও সম্পর্ক ছিল এবং তাদের সাথে মেলামেশা করার সৌভাগ্য আমার হয়েছে। আপনি তো সংসদেও খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথেও আমার সৌভাগ্য হয়েছে, শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে বহুবার ছাত্র জীবনে দেখা হয়েছে। কিন্তু একটা জিনিস হলো, আমি যতটুকু, রতন ভাই তো আরো ভালো জানবে, যে একটা জিনিস হলো নির্বাচন, এই সরকার এবং এই সরকারের আমলে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে যত নির্বাচন হয়েছে ওই সকল নির্বাচনে কিন্তু প্রক্সি ভোট বা বিদেশিদের ভোট দেওয়া, ভোটার অন্তর্ভুক্ত করা বিষয়গুলো বহু দাবিও হয়েছিল, কিন্তু সরকার গ্রহণ করেন নাই। এখন যদি সরকার নির্বাচন দিয়ে দেন, সময় যদি খুব কম নেন, তাহলে ভোটার করাও তাদের পক্ষে সহজতর হবে কিনা প্রবাসে যারা আছে। কিন্তু এখন প্রবাসে ভোটার করার পর তাদের প্রতিনিধি দিয়া ভোট দিবে, এটা যেন আমার কাছে কেমন কেমন মনে হচ্ছে। একটা রাজনৈতিক সিদ্ধান্ত বা সরকারি সিদ্ধান্ত হলেও রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে কিনা, কারণ প্রতিনিধি নির্বাচন করে তারা বিদেশ থেকে পাঠাবেন, তার ছবি লাগবে, তার কাউন্টার সাইন লাগবে, বিভিন্ন বিষয় উত্থাপন হতে পারে। সে কারণে আমি মনে করি প্রক্সি ভোটটা গ্রহণযোগ্য হবে না এবং শাসনতান্ত্রিকভাবেও এটা সাংঘর্ষিক হতে পারে। তো আপনাদের দলের মধ্যে কি কোনো আলোচনা হয়েছে না এই বিষয়ে? এখনো দলের মধ্যে তো হাইকমান্ড দলের আছে, আমাদের নেতা তারেক রহমানের সাথে প্রতি সপ্তাহে মিটিং হচ্ছে, এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা আসবে, তখন আমি আরো ডিটেলস বলতে পারবো। তো আমরা রাজিকুজ্জামান রতন, আপনি কি মনে করেন যে এই প্রক্সি ভোটের কথা যেটি বলছে নির্বাচন কমিশন, এবং তারা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা একটু বিষয়টা সিরিয়াসলিই বলছেন, কারণ শুধুমাত্র এটি জানানোর জন্যই সংবাদ সম্মেলন করা হয়েছে। তো আপনার কি মনে হয় যে এটি মানে সিদ্ধান্তটি আসলে কি ইতিবাচকভাবে দেখছেন না কিভাবে দেখছেন আপনারা? ধন্যবাদ। ফারুক ভাই দীর্ঘদিন পার্লামেন্টে ছিলেন, সেই কারণে অনেক কঠিন কথাও পার্লামেন্টারি ভঙ্গিতে বললেন, একটু সহজ করে বলেছেন, নরম করে বলেছেন। কিন্তু যদি নির্বাচন মনে করি, যেখানে বলা হচ্ছে প্রত্যক্ষ ভোট হতে হবে, প্রত্যেক ব্যক্তি ভোট দেবেন, সেই ক্ষেত্রে তো নির্বাচনী এথিক্সের ভায়োলেশন যদি কেউ প্রতিনিধি দিয়ে ভোট দেয়। 2 নম্বর, ফারুক ভাই যে টেকনিক্যাল বিষয়গুলো বলেছেন, সেই টেকনিক্যাল বিষয়গুলো যদি দেখি, টেকনিক্যালিও এটা কিন্তু সিগনেচার কে করবে, এখানে কার পক্ষে সিগনেচার দিয়ে তিনি ব্যালট পেপারটা নেবেন। 3 নম্বর হচ্ছে, যার পক্ষে ভোট দিচ্ছেন আর যিনি ভোট দিচ্ছেন দুইজন ভিন্ন ব্যক্তি, তার উদ্দেশ্য অনুযায়ী যে ভোট দেবেন এমন কোনো কথা আছে? যখন একই পরিবারে দুই দলের সমর্থকও তো আছে, এরকম হয়। সে কারণে এটা বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির প্রত্যক্ষ ভোট, দ্বিতীয়ত গোপন ব্যালটের ভোট।
যদি এরকমই হতো তো পরিবারের সবাই সদস্যরা মিলে তো প্রকাশ্যে সবাইকে ভোট দিয়ে দিতে পারতো, তাহলে সেক্ষেত্রে গোপন ভোটের কেন? আমার কাছে মনে হয় কি, কিছু কিছু কথা কখনো তারা হয়তো গভীর ভাবনা থেকে বলেন, আমরা হয়তো ভাবনার আসল তাৎপর্যটা বুঝতে পারি না, কিন্তু প্রকাশ্যে যেটুকু বলেন তা কিন্তু খুব বিপজ্জনক কথা। আমরা দাবি করেছিলাম কি, বাংলাদেশের 1,49,00,000 মানুষ দেশের বাইরে আছেন। এই ক্রাইসিসের মধ্যেও গত মাসে তারা $27 বিলিয়ন দেশে পাঠিয়েছেন, যেখানে আমাদের $4.5 বিলিয়ন 3 বছরের জন্য IMF এর কাছ থেকে আমরা নিয়েছি, 3 বছরের 5 কিস্তিতে 4 কিস্তিতে। তার জন্য আমাদের কত শর্ত মানতে হচ্ছে, আর প্রবাসী শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে প্রতি বছর $27 বিলিয়ন করে পাঠাচ্ছেন। আমরা সেই মানুষগুলো দেশ গড়ার জন্য টাকা দেবেন, দেশের জন্য কি ভোট দিতে পারবেন না? আমরা এই দাবিটা করেছিলাম যে প্রবাসীদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ, একটা হলো তার মর্যাদার প্রশ্ন, আরটা হলো তার দায়বোধের প্রশ্ন। যে আমি দেশের মানুষ ভোট দিতে পারছি না, এটা একটা মর্যাদার প্রশ্ন। আর হচ্ছে দায়বোধের প্রশ্ন, আমি আমার দেশ পরিচালনার ক্ষেত্রে আমার দায়িত্ব নেব না। সেই ক্ষেত্রে যে কথাটা বলা হলো, আমরা এর সঙ্গে আরেকটা জিনিস বিবেচনা করি, নাম্বার 1,49,00,000। এই 1,49,00,000 মধ্যে যদি ধরেন 50 লক্ষ ভোট দেয়, আর 50 লক্ষ ভোট যদি কোনো না কোনোভাবে ম্যানিপুলেটেড হয়, তো নির্বাচনে কীরকম নেতিবাচক প্রতিক্রিয়া পড়তে পারে এখানে। ফলে আমার মনে হয় এই বিষয়টা প্রস্তাব আকারে তারা কি সিরিয়াসলি বললেন, নাকি একটা কথা বাজারে ছুড়ে দেওয়ার জন্য বললেন যে কথাটা নিয়ে কিছু আলোচনা হোক। তো আমার কাছে মনে হয় যে বিষয়টা একদিক থেকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, আইনি দিক থেকেও এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না, আর প্রায়োগিক দিক থেকে তো খুবই বিপজ্জনক। কে কার ভোট কোন প্রতীকে দেবে সেটা নিয়ে। ফলে আমার মনে হয় যে এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি মানে সমর্থন করার তো প্রশ্নই ওঠে না, বিরোধিতা করার যথেষ্ট কারণ আছে। কিন্তু আপনি প্রবাসীদের ভোটাধিকারের কথা খুব জোর দিয়েই বলছিলেন, তো তাহলে ওনাদের ভোটাধিকারের ব্যবস্থাটা কিভাবে করা যায়? ভোটদানের ব্যবস্থা, ব্যালট আসবে 7 দিনে, পোস্টাল ব্যালটে। আমরা তো সেই কথাটা আমরা প্রস্তাবের আকারেও আছে তো, পোস্টাল ব্যালট। এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে 7 দিনের মধ্যে চিঠি আসে। যদি নির্বাচনের 7 দিন আগে তারা স্ব জায়গায় যদি ভোটটা দিয়ে, আমাদের দূতাবাস যদি সেই ভোটটা পাঠানোর ব্যবস্থা করে, আমাদের এত বড় বড় কার্গো প্লেন আসে, এত কিছু আছে, এই ভোটারদের ভোট নিয়ে আসার কোনো ব্যবস্থা করা যায় না? এখানে রতন ভাই একটু আমি ইন্টারফেয়ার করে ভুলে যেতে পারি যে বিষয়টা ব্যালট পোস্টাল ভোট বা ব্যালট ভোট যেটা পোস্টালে পাঠাবে, বা এত আধুনিক যুগ হয়ে গেছে এখন, একটা অনলাইন ভোটিংও তো করা অনলাইন হতে পারে। কিন্তু একটা বিষয় মনে হয় এটা খতিয়ে দেখা উচিত যে এই পোস্টাল ব্যালটটা যখন আসবে হাই কমিশন বা আমাদের কমিশনের মাধ্যমে, তখন এই ভোটের রেজাল্টটা 1.5 কোটির ভোটার যে দেশের বাইরে আছে, ধরেন 1 কোটির ভোটার আসলো, এই ভোটগুলো আউট হয়ে যাবে না 7 দিন আগে? এই বিষয়টা তখন কি করবেন? ধরুন ওইখানে সৌদি আরব ধরেন 30 লক্ষ লোক আছে, 20 লক্ষ লোক ভোট দিল, এই 20 লক্ষ ভোটে যে আসবে সে ভোট দিবে, কমিশন এটা পাঠাবে না, এটা সিলগালা করবে না ওটা আউট হয়ে যাবে, এই বিষয়গুলো কি করে দেখবে? মানে বিশ্বাসের জায়গা তো সব জায়গায় ঘাটতি আছে। ওটা নিয়ম হলো যে তাহলে পোস্টাল ব্যালট যদি হয় সেটা কেউ খুলতে পারবে না, এখানে নির্বাচন কমিশনে সেটা নিয়ম তো সেটা, কিন্তু আমাদের দেশে যেদিন আমাদের এখানে ভোট হচ্ছে সেই দিন এটি খোলা হবে, সেই দিনই খোলা হবে, এবং যে তিনি যে কনস্টিটিউয়েন্সি তিনি তার ভোটটা সেইখানে যাবে, সেখানে কাউন্ট হবে। এটা একটা আলাদা সেলও করতে হবে, আলাদা সেল করতে হবে। আমাদের প্রবাসীরা প্রতি বছর বিদেশে যাওয়ার সময় প্রতি প্রবাসী 3,500 টাকা করে দেয়। আমরা হিসাব করে দেখেছি যে 10 লক্ষ প্রবাসী যাওয়ার সময় প্রায় 350 কোটি টাকা দিয়ে যায়। রাষ্ট্র তার জন্য 2-4-5 কোটি টাকা খরচ করতে পারবে না। তো ফলে আমরা মনে করি টাকাটা বড় সমস্যা না, ম্যানেজমেন্টটাও খুব জটিল কোনো বিষয় না, মনোভাবটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাদেরকে আমি কিভাবে দেখব। আর যেটা বললেন ফারুক ভাই, যে আমাদের জনমনে দীর্ঘদিনের ভোটের নামে যে সমস্ত কারসাজি হয়েছে, সেখান থেকে বিশ্বাসের জায়গাটা প্রায় তলানিতে আছে। এই বিশ্বাসটাকে আমাদের স্থাপন করতে হবে, এবং বিশ্বাসটা এমনি এমনি আসবে না, যদি পদ্ধতিটা সঠিক হয় বিশ্বাসটা তখন ফিরে আসবে। আমরা মনে করি তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দীর্ঘদিন, ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। 2 নম্বর হচ্ছে তাদের পোস্টাল ব্যালটের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, ওই একজনের ভোট আরেকজনকে দেবে, এই ধরনের ভোটের নামে যেন তামাশাবাজি করা না হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা নতুন একটি বিষয়ে যেতে চাই, যে এই যে বর্তমান সরকারের যেই
তারা যেই কাজগুলো করবে অগ্রাধিকার ঠিক করেছে, তাতে মনে হচ্ছে যে প্রথমেই আছে সংস্কার। তো এই সংস্কার নিয়ে তো অনেকগুলো কমিশন গঠিত হয়েছে এবং মূলত আসলে আলোচনা যেটি হয় সেটি 6টি কমিশন নিয়েই আলোচনা হয়। সেই 6টি কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি জাতীয় ঐকমত্য কমিশনও গঠন করা হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে, একটি বৈঠক হয়েছে। তো কি অবস্থা, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কেমন এই সংস্কার কার্যক্রম নিয়ে? জয়নাল আবদিন ফারুক। দেখুন, আগে বলেছি আমরা রাজনৈতিক কর্মী, আমরা এখনো রাজনৈতিক চর্চা করি, লেখাপড়া করার চেষ্টা করি, গুণীজনের কথা শোনার চেষ্টা করি, বিভিন্ন পত্রপত্রিকা পড়ে এই সময়ের কথা আমি বলি। এই সময় যে জুলাই আগস্ট বিপ্লবের পরে পত্রপত্রিকা, আপনাদের টেলিভিশনে টক শো, বিভিন্ন মন্তব্য, গুণীজনের মন্তব্য পড়ে মোটামুটি শোনার বা চেষ্টা করি। তাতে আমি একটা ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমার মনে হয় যেটুকু, যে বাংলাদেশের মানুষ যে এই শুধু জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লবের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সেটুকু তো শুরু হলো 16 বছর আগ থেকে, যেখানে গণতন্ত্র নিষ্পেষিত ছিল, রাস্তায় গণতান্ত্রিক কোনো অধিকার কথা বলা যেত না, আয়নাঘর ছিল, জেল জুলুম ছিল, র্যাবের পিটানো ছিল, পুলিশের অত্যাচার ছিল বিভিন্ন, সেটা রতন ভাই ভালো করেই জানেন। সেখানে আমি মনে করি আমার এই প্রশ্নের উত্তর এভাবে আসা উচিত, দীর্ঘদিনের 16 বছরের যে রাজনৈতিক পরিক্রমা, হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, জেলে গিয়েছি, দীর্ঘদিন জেলেও ছিলাম। তো সে বিষয়গুলোর আলোকে আন্দোলন তো শুধু 2 মাসের না, এই আন্দোলনটা সূত্রপাত তো শুরু হয়েছে হাসিনার 2014 সাল থেকে, বিশেষ করে শুরু হয়েছে যে নির্বাচনে যে খেলা খেলে হলো, রং খেলার মতো হলো, সেই থেকে আমরা যে রাস্তায় আছি, তারই ফলশ্রুতিতে ছাত্র বৈষম্যটা ওটা নিয়ে যখন রাস্তায় নামলো, তখন আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন, গো, সাপোর্ট করো, সমর্থন দাও, যতটুকু সহযোগিতা দরকার। সেই সহযোগিতার আলোকে আজকে যে সুফল আমরা পেয়েছি, এই সুফলটার কার্যকরিতা চায় মানুষ। সেখানে 6টা কমিশনে কি ঐকমত্য কমিশন হলো বা কি সংস্কার হবে, সে বিষয়গুলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন শক্তিশালী শিক্ষিত ব্যক্তি এবং তার সাথে উনি যাদেরকে নিয়েছে, আমি মনে করি ওনার মতো শিক্ষিত, ওনার মতোই বুদ্ধিমান, ওনার মতোই দেশ সেবার মানুষগুলাকে উনি অন্তর্ভুক্ত করেছেন এই মন্ত্রিসভায়। তাহলে জনগণের পালসটা উনি বুঝতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। এখন জনগণের পালসটা বোঝার চেষ্টা করলেই তো এত ঐক্যমত, এত সংস্কার দিকে আর যাওয়ার দরকার নেই। সংস্কার কি? হাসিনা নির্বাচনকে ধূলিসাৎ করে দিয়েছে, ভাই ভাই নির্বাচন করেছে, বিনা ভোটে নির্বাচন করেছে, 154 জন বিনা প্রতিনিধিত্ব করেছে, নানা রকম ষড়যন্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে করানো হয়েছে। তো সেগুলা থেকে অব্যাহতি পেতে হলে শুধু নির্বাচনের পদ্ধতিটা যদি সংস্কার করে 91-র মতো একটি সুষ্ঠু নির্বাচন করা যায়, তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। যেটা আমার নেতা তারেক রহমান বারবারই বলেন, যে আমি মৃত ব্যক্তির ভোটে সরকার গঠন করতে চাই না, আমি গুন্ডা দিয়ে ভোট কেন্দ্র দখল করে আমি নির্বাচনে জয় হতে চাই না, আমি এভাবে হতে চাই যে নির্বাচনটা মানুষ আমার ভোট আমি দিব, পছন্দসই দিব, এই ভোটের মাধ্যমে একটা ভোট হলে যদি আমি সরকার গঠন করতে পারি, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল এবং তাদেরকে নিয়ে যে 31 দফা আমরা দিয়েছিলাম, আওয়ামী লীগের অত্যাচারের পরও আমরা 31 দফা দাবি উত্থাপন করেছি। তার মধ্যে সরকার কিভাবে চালাবো, সরকার কিভাবে আমরা সামনে দিয়ে এগিয়ে নেবে, কথাগুলো বলা আছে। তার মধ্যে 2-1টা সংক্ষেপ আমি উল্লেখ করতে চাই এভাবে, যে আমরা বলেছি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দরকার, 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার ভারসাম্যতা রক্ষা করতে হবে। এই বিষয়গুলো আমরা আলোচনা এনেছি। সেটা জন্য আমি মনে করি যে এখন এই সরকারের উচিত এইসব ঐক্যমত, এইসব সংস্কার, এগুলা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে, সরকার যে দল গঠন করবে তাদের উপর ছেড়ে দেওয়া হোক। ওনারা শুধু একটা নির্বাচন করে বিদায় নেওয়া উচিত। কারণ দেশে এখন যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে, দেখুন রতন ভাই অত্যন্ত একজন গুণীজন ব্যক্তি, আমরা ছাত্র রাজনীতিতে ওনাকে দেখেছি। সেখানে আমার একটা ভয় হয়, আমার একটা ভয় লাগছে
যে এটা যেন 111 দিকে এগিয়ে যাচ্ছে কিনা। মঈন ফখরুদ্দিনও তো বলেছে আমাদের কারাগারে নিয়ে সব দুর্নীতিবাজদেরকে ধরবো, কজনকে ধরলো, কজনকে সাজা দিল, ঠিকই সে ক্ষমতা দিবস রেখে দিল। সেখানে যদি সেদিন বেগম খালেদা জিয়ার এই বুদ্ধিটা মাথায় না আসতো যে নির্বাচনে যদি না যাইতো তাহলে সামরিক শাসিত সরকার ক্ষমতা বেড়ে যেত, সে কারণে বেগম খালেদা জিয়ার বুদ্ধিমত্তার পরিচয় দিত। এই জন্য উনি নির্বাচনে অংশগ্রহণ করে অন্তত এই সরকারকেও তো বিদায় করতে পেরেছে। সেখানে আমি মনে করি এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কারো সরকার না, এটা 18 কোটি মানুষের সরকার। এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্রদের সরকার না, এটা সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল তাদের সরকার। সেখানে আমি মনে করি এইসব সংস্কার, এসব নানা রকম ষড়যন্ত্রের জালে বিস্তার যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে একটা নির্বাচনী ম্যাপ দেওয়া উচিত। সে ম্যাপ আজ হোক কাল হোক একটা তারিখ নির্ধারণ করে দেখ, দ্যাট উইল বি ডিসাইডেড, হয় অ্যানাউন্সড। যখন মানে বিজ্ঞপ্তি দিয়ে দিবে তখন রাজনৈতিক দলগুলো যারা এই দেশে এখন আছে তারাই চিন্তা করব এই মুহূর্তে আমরা কি করতে পারি, সরকারকে সহযোগিতা করবে। তো আপনার তার মানে কি আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে এসছে কমিশনগুলোর মাধ্যমে, তো সেই সংস্কার প্রস্তাবগুলো কি আপনারা বিরোধিতা করছেন? আমি তো বিরোধিতার কথা বলি না, আমি বলছি যেটা প্রয়োজন। এখন দেখেন একটি না 32 পৃষ্ঠা পাঠাচ্ছে না, 34 পৃষ্ঠা, আমি পড়িও নাই। এগুলো সময়ক্ষেপণ আমার দৃষ্টিতে, আমার দলের কথা, এটা আমার ব্যক্তিগত কথা। বিং আই এম এ পলিটিশিয়ান, একদম মুক্তিযোদ্ধা। আমি শহীদ জিয়ার ঘোষণা শুনে হল থেকে বেরিয়ে গেছি। যদি 25শে মার্চ হতো না, ভাই আপনার বয়স তো আমার চেয়ে অনেক কম, হতো না 25শে মার্চ, যদি সে ক্ষমতার লোভ না হতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী না হতো, তাহলে এই 25শে রাতে ঘটনাটা ঘটতো না। তাহলে ঘটনাটা ঘটছে এই জন্য 25শে মার্চ আলোচনার নামে ইয়া সৈন্য পাঠালো, ইস্ট পাকিস্তানের সৈন্য নিয়ে আসলো। আমাদেরকে আসলে তাদের এই প্ল্যান ভুট্টোরা দিয়ে ছিল যে ইস্ট পাকিস্তানকে ক্ষমতা দিবে না। তাহলে এখনকার সরকার, এই সরকার যদি অতীতের কথাগুলো ভাবেন, 52-এর কথা ভাবেন, 69-এর আন্দোলনের কথা ভাবেন, 71-এর যুদ্ধের কথা ভাবেন, তাহলে এইসব আন্দোলনের যে প্রতিশ্রুতিগুলো আমরা পেয়েছিলাম যুগে যুগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে, সেগুলো আমরা প্রতিফলন ঘটাতে পারি নাই। সে কারণে এই সরকার ছাত্র জনতার যে যৌথ আন্দোলনে যে ফসলটা আমরা রোপণ করতে পেরেছি, এটা কেটে গোলা ভরতে হবে। সেই গোলা ভরার জন্য এইসব এত সংস্কার মাথার মধ্যে দিয়ে মাথা খারাপ করার দরকার নেই। সংস্কার যেটা 91-এর শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন। ওকে, রাজিকুজ্জামান রতন, আপনার কি মত যে সরকারের যে সংস্কার প্রস্তাবগুলো এসছে সেগুলো কি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, এবং রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আপনাদের অভিমত কি, আপনাদের অবস্থান? আমরা 6টা সংস্কার কমিশনের যে প্রস্তাব যেটুকু পেয়েছি, আমরা যেটুকু পড়ে দেখলাম, এই প্রস্তাব নিয়ে বিতর্ক করতে হবে। 1, 2 নম্বর হচ্ছে সেই বিতর্কের চেয়ে তো বড় কথা হলো প্রস্তাবটা, এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে কে? এটা কি নির্বাচিত সরকার করবেন নাকি অন্তর্বর্তীকালীন সরকার করবেন? যদি অন্তর্বর্তীকালীন সরকার করেন তাহলে এই সরকারকে অন্তহীন কাল পর্যন্ত থাকতে হবে। আর যদি বলেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা নির্বাচিত পার্লামেন্ট, সেই পার্লামেন্ট বৈধতা দেবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত সংস্কার কমিশনগুলোকে, এবং সেই সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবনাগুলো তারকে যাচাই বাছাই করে দেখবেন এর মধ্যে কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু বাস্তবায়নযোগ্য নয়। তখন যেটা তারা বাস্তবায়নযোগ্য মনে করে বাস্তবায়ন করবেন, এবং তারা যেটা করবেন না, পরবর্তীতে আবার কেউ যদি ক্ষমতায় আসেন তারা বিবেচনা করে দেখবেন এর মধ্যে কতটুকু বাস্তবায়ন করা যায়। কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে এই সরকারকে আইনগত বৈধতা দেওয়া হবে কিসের মাধ্যমে? এই সরকার ক্ষমতা হস্তান্তর করবেন কিসের মাধ্যমে? ক্ষমতা হস্তান্তর করার 2টো পদ্ধতি আছে। ফারুক ভাই তো একভাবে তার পুরনো অভিজ্ঞতা থেকে বলে ফেললেন, তাহলে কি আবার একটা 111-এর দিকে যাবে? তার মানে একটা গণ অভ্যুত্থান থেকে আর একটা কি তাহলে সামরিক অভ্যুত্থানের দিকে যাবে, নাকি গণ অভ্যুত্থান থেকে নির্বাচনের দিকে যাবে? আমরা 69-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হতে দেখেছি, 90-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হতে দেখেছি। মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা গড়ে ওঠে, নির্বাচনের মধ্য দিয়ে একটা দল সেই আকাঙ্ক্ষা পূরণের ম্যান্ডেট পায়, এবং সেই নির্বাচিত পার্লামেন্ট তারা এই যে অন্তর্বর্তীকালীন সময়টা, যে সময়টা সাংবিধানিকভাবে বৈধ নয়, তাকে তারা বৈধতা দেন। এবং এই বৈধতা দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো রাজনৈতিক দ্বিমত সত্ত্বেও তারা একমত হন। যেমন
বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এবং আমাদের 5 দলের মধ্যে অনেক বিষয়ে মানে বিতর্ক মতবিরোধ থাকতে পারে ছিল, কিন্তু যখন হলো যে শাহাবুদ্দিন সাহেব কি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অস্থায়ী সরকারের উপদেষ্টা থেকে আবার বিচারপতি হিসেবে ফিরে যেতে পারবেন, সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই একমত হয়েছিলাম। চলো গেছে। হ্যাঁ, এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে সমস্ত রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও কিন্তু একমত হয়েছিল। ফলে যেগুলো জাতীয় প্রয়োজন সেক্ষেত্রে একমত হতে কিন্তু খুব বেশি সমস্যা হয় না। এবারও যেটা আমরা খেয়াল করে দেখি যে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে কি করতে হবে, দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একটা ঘোষণা দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের মধ্যে গঠিত পার্লামেন্ট তত্ত্বাবধায়ক সরকারকে আবার আইনগত বৈধতা দিয়ে দেবেন। এটার জন্য তো খুব বেশি মানে জটিলতা করার দরকার নেই। সংস্কার প্রয়োজন, কিন্তু কখনো কখনো আমাদের কাছে মনে হয় এই দুটোকে পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হচ্ছে। সংস্কার চান না নির্বাচন চান? যেমন করে আমাদের শেখ হাসিনার সময় বলা হয়েছিল না যে উন্নয়ন চান না গণতন্ত্র চান, ঠিক সেইরকম যদি হয় সংস্কার চান না নির্বাচন চান। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, কত জায়গায় আমাদের সংস্কার দরকার। সেই সংস্কারের মধ্যে সবচেয়ে বড় সংস্কার কি, যেমন ধরুন পুলিশের যে অ্যাট্রোসিটি, পুলিশ যে নিপীড়ন চালায়, যার প্রত্যক্ষ সাক্ষী আমাদের ফারুক ভাই, যে মানুষকে কতভাবে, যারা মানুষকে প্রোটেক্ট করার কথা তারা মানুষকে কতভাবে নিপীড়ন করেন। তাহলে আমাদের কি পুলিশ আইনের এই সংস্কারটা দরকার নাই? আমাদের কি বিচার বিভাগ যে মুখ ফিরিয়ে রাখে, পছন্দ মতো হলে কাউকে জামিন দেবে, পছন্দ না হলে বছরের পর বছর ঘুরতে থাকবে, সেই বিচার বিভাগের কি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য সংস্কার দরকার নাই? আমাদের প্রশাসন যেটা দলীয় বাহিনীতে পরিণত হয়ে যায়, সেগুলো কি সংস্কার দরকার নেই? অবশ্যই আছে, কিন্তু সব সংস্কার শেষে নির্বাচন, এই কথার মধ্যে কিন্তু একটা বড় সংশয় থেকে যায় যে কবে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে। তাহলে মনে হবে যে এই সরকারকে একটা দীর্ঘায়িত করার প্রক্রিয়া চলছে। সেই জায়গায় আপত্তিটা আসে যে অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্বটা পালন করুক। তাকে আমরা সাধুবাদ জানাই যে তিনি সংস্কার কমিশন গঠন করে দিয়েছেন। সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসলো, এই রিপোর্টগুলো পর্যালোচনা করে বাস্তবায়নের দায় হচ্ছে রাজনৈতিক দলসমূহের। এবং সেই ক্ষেত্রে জনগণ দেখবে যে সংস্কার প্রস্তাবে ভালো ভালো প্রস্তাব থাকা সত্ত্বেও কোন রাজনৈতিক দল সেটাকে বাস্তবায়ন করে নাই। যে রাজনৈতিক দল বাস্তবায়ন করে নেই, জনগণ তার কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সব করে ফেলতে হবে, এই বিবেচনাটা কিন্তু খুব ভালো বিবেচনা নয়। আপনি একটু আগে তো একটি বিষয় নিয়ে কথা বলছিলেন যে পুলিশের ভূমিকা নিয়ে। গতকালকেও একটি ঘটনা ঘটেছে, আমরা দেখেছি, পত্রপত্রিকা এসছে, টেলিভিশনে দেখেছি যে ধর্ষণ বিরোধী পদযাত্রা ছিল, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন যেমন উঠছে, আবার যারা আন্দোলন করছেন তাদের বিপক্ষেও একটি পক্ষ দাঁড়িয়ে গেছে। তো কি মনে হয় কালকের ঘটনাটা কিভাবে দেখছেন? প্রথমত ইস্যুটা দেখুন তো, গত 15 বছর যে নিপীড়নটা চলেছিল প্রশাসনিক, পুলিশি এবং মনস্তাত্ত্বিক নিপীড়নটা এরকম যে সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হতো। তার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই প্রতিরোধের মিছিলে হাজার হাজার নারীরা অংশগ্রহণ করেছিলেন। এবং বাংলাদেশের ইতিহাসে বারবার এটা প্রমাণ হয়, 69-এর সময়ও নারীরা নেমে এসেছিলেন, 90-এও নারীরা নেমে এসেছিল, এবারও নারীরা নেমে এসেছিল। কিন্তু অভ্যুত্থানের পরে দুটো ঘটনা আমরা দেখলাম, পরিকল্পিতভাবে নারীদেরকে আবার হেনস্থা করা হচ্ছে, আর যেভাবে ধর্ষণ তার একটা মানে বলবো যে মহামারীর মতো ছড়িয়ে পড়লো মানুষের মধ্যে, এই ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণা হতে পারে। এক ধরনের বার্তাও দেওয়া হচ্ছে বিভিন্ন কর্নার থেকে যে নারীরা যেন ঘর থেকে না বের হয়। এটা কারা করছে? এটার পেছনে তো বাইর করা উচিত ডিজি, ডিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা। আমি রতনবার সাথে একটু অ্যাড করি, ডোন্ট মাইন্ড, আমার মুরব্বী মানুষ উনি। দেখেন আপনি যে ব্রেক নিছেন, আপনি যে জিনিসটা ভাই শুরু করছিল, পুলিশ সংস্কার কমিশনার তাদের সংস্কারগুলা বাস্তবায়ন করবে প্রশাসনিকভাবে, তাহলে আরও বাকি 166টি কমিশনের সুপারিশ আমাদের কাছে পাঠাইছে, শখ অনুসারে মন্তব্য না হ্যাঁ, তাহলে এগুলো কি আমাদের কাজ? এটা তো এই সরকারের কাজ না। এই জন্য আমি রতন ভাইয়ের সাথে একমত পোষণ করি, এখানে বিলম্বিতর কারণগুলো কি সৃষ্টি কিনা এটার সাথে সংযুক্ত হয়েছে ওনার কথাটা, যে আপনার প্রশ্নটা, এই ধর্ষণ, এই ডাকাতি, এই রোড অ্যাক্সিডেন্ট, এইভাবে যে ষড়যন্ত্রগুলো পাকাপোক্ত হচ্ছে। আবার বলা হচ্ছে এক গ্রুপ যে টিকিট বিক্রি করে বেহেশতে পাওয়া যাবে, বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে, একটা দিক মানুষ বলা শুরু করেছে, মসজিদের ভিতরে রাজনীতি শুরু হয়েছে। এই বিষয়গুলোর মধ্যে কি এই যে আবার বলা হচ্ছে ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছে। রতন, আমি গ্রামে ছিলাম 7 দিন,
যেখানে আমি আবার একটা অভ্যাস আছে, আমি জনগণের সাথে একটু সম্পৃক্ত, সকালে নুঙ্গিপাড়া চা দোকানে চলে যাই। গ্রাম দেশে অনেক ছোট ছোট চা দোকান আছে, আড্ডা মারি বসে। কে কে কোন মত সেটা বড় কথা না, তাদের ভয় হচ্ছে কি জানেন, ছিটা দিচ্ছে যে মেয়েরা বাইরে যেতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না, লেখাপড়া করতে পারবে না, চাকরি করতে পারবে না, কোথাও যেতে পারবে না। এই যেটা ভিতর কারা ছড়াচ্ছে, এই ছড়ানোর পিছনে কি নির্বাচন বিলম্বিত না? আমি তাই মনে করি একজন রাজনৈতিক কর্মী। সেই জন্য সংস্কার একটা 166 যে প্রস্তাবগুলো পাঠানো হয়েছে, হ্যাঁ না মন্তব্য, এগুলো পড়বে কে, বাইরাদ্য দলের প্রধান, ওরা বুঝতে পারবে। সেখানে এইগুলা পড়বে, উত্তর দিবে, লিখবে। আমার একটা সন্দেহ হচ্ছে এটা একটা ডকুমেন্ট থেকে যাবে। টানবো ধরুন আমি একটা পয়েন্টের উপর দ্বিমত পোষণ করলাম, কিন্তু এটা গ্রহণ হয়ে গেল, পরের দিন এটা তো আউট হয়ে যাবে যে বিএনপি এটা চায় না, এটা হয়ে গেছে। আমি আর যেটা চাইছি ওটা করে নাই, তখন দেখে বিএনপির কোনো পাত্তাই নেই, যেগুলো চাইছে একটা হয় না। এগুলো তো সীমাবদ্ধতা থাকবে না, আউট হয়ে যাবে। হাসিনার ঘরে যেদিন হাসিনা হেলিকপ্টার করে উঠে যায়, হাসিনা কাপড় ধরে বলতেছে আমার সুটকেসগুলো উঠেছো কিনা। তার জীবনের নিরাপত্তার অভাব, তাকে আর্মি চিফ রিকোয়েস্ট করে নিয়ে যাচ্ছে, পালাবার ব্যবস্থা করছে, কিন্তু তার একটাই, তার সুটকেসগুলো উঠলো কিনা। তাহলে এইগুলা কথাও থাকছে না। তাহলে এই কথাগুলো যে আমরা হ্যাঁ না লিখবো, এই লেখাগুলা যখন আমি সমর্থন করবো না, এগুলো যে বাইরে প্রকাশ হবে না, উইল গিভ দিস গ্যারান্টি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এগুলো নিয়ে তো সংশয় আছে আমাদের মধ্যে। সেখানে আমি মনে করি দেখেন, এইসব সংস্কার তো আমরা করুন, কিন্তু সব সংস্কার আপনাদের ঘাড়ে নিয়ে আন না। কারণ এই সংস্কারগুলা কমপ্লিট করতে কত সময়ের প্রয়োজন প্রথমে বলে দিয়েছে। রাজীবন জমাত, আপনার কাছে আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, পুলিশের ভূমিকা, কালকে পুলিশের যে ভূমিকাটা, ধরুন যে কোনো আন্দোলনে আন্দোলনকারীরা তো তার একটা দাবি নিয়ে যাবেন, পুলিশের কাজ কি? পুলিশের কাজ কি আন্দোলনকারীর প্রতিপক্ষ হওয়া, নাকি আন্দোলনটাকে একটা সুনির্দিষ্ট খাতে পরিচালনা করা? আন্দোলনকারীরা আন্দোলনী হয়ে যেতে পারে, তাদের বিক্ষোভের কারণে হোক, বিভিন্ন কারণে। পুলিশের তো ট্রেনিংটা এই কারণে, পুলিশের হাতে তো অস্ত্র আছে, তার আক্রমণ করার অস্ত্রও আছে, প্রতিরক্ষারও অস্ত্র আছে। পুলিশকে তো ধৈর্য ধরতে হবে, পুলিশকে তো ধৈর্য ধরার জন্যই তো প্রশিক্ষণটা দেওয়া হয়। অল্প কজন ছেলেমেয়ে, খুব বেশি কি কয়েক হাজার ছেলেমেয়ে কি গিয়েছিল? যায়নি তো। তাহলে তাদেরকে যদি বলা হতো যে ঠিক আছে, তোমাদের এই বেদনার সঙ্গে আমরা সবাই একমত, সারা দেশে নারীর উপর যে লাঞ্ছনা চলছে এটা কোনো সভ্য মানুষরা মেনে নিতে পারে না, তাহলে সেটা দূর করার জন্যই তো স্মারকলিপি দিতে যাচ্ছেন, চলেন আপনাদের 5 জনকে নিয়ে আমরা স্মারকলিপিটা নিয়ে যাই, তাহলে তো হয়ে যেত। কিন্তু সেখানে দেখুন, একজন সিভিল পোশাকে যদি ছাত্রীদের উপর হামলা করা হয়, তাহলে এটা কেমন লাগে? ওরা তো বয়সও তরুণ, অপমানবোধ তো তাদের আছে, সাথে সাথে শরীরের উত্তেজনাও আছে। এই ছবিটা কি পুলিশের? হ্যাঁ, ও তো ড্রেস নাই, সিভিল ড্রেসে ছিল। সিভিল ড্রেসে কি পুলিশ আসে? তাহলে ডিবি। আপনি একটা আইনের প্রশ্ন করেছেন, কিন্তু বাস্তবটা হলো যে তিনি সিভিল ড্রেসে এই ছাত্রীদের যেতে পারেন না, কিন্তু তিনি করেছেন। ফলে এগুলো কিন্তু দুটো জিনিস আমাদের স্মৃতি আমাদের ফিরিয়ে আনে। যেমন করে একদিন আমরা রাস্তার মধ্যে আমাদের রাজনৈতিক নেতাদেরকে নিপীড়নের শিকার হতে দেখেছি, যেমন করে সিনিয়র মানুষদেরকেও তাদের বয়সের এবং তাদের অভিজ্ঞতার এবং তাদের সম্মানের বিবেচনা না করে তাদেরকে আমরা মারধর করতে দেখেছি। সেই সংস্কৃতিটাই কি বহাল থাকলো? আর সবচেয়ে বড় কথা, ইস্যুটা কি ছিল? ইস্যু কি সরকার পতনের ইস্যু ছিল? ইস্যু ছিল নারীর উপরে এই অব্যাহত লাঞ্ছনার অবসান চাই। এর সঙ্গে তো সবাই একমত হয়ে যাওয়ার কথা ছিল, এটা তো কোনো ইয়ে না। কিন্তু আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে রাত্রে, গভীর রাত্রে যারা মিছিল করলেন, তারা কিসের জন্য মিছিল করলেন? এই প্রতিবাদ করার বিরুদ্ধে। তার মানে যদি উল্টা দিক থেকে বলি, তাহলে কি তারা চান যে নারীর উপরে এই নিপীড়নটা চলতে থাকুক? ফলে রাজনীতি এই বিতর্কের জায়গা, রাজনীতি গায়ের জোর দেখানোর জায়গা না। তারপরেও ক্যাম্পাসগুলোতে কখনো কখনো যদি যেটি বললেন, এটি আমি আসছিলাম যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে রাত্রের বেলা যেটি হলো, তো তাদের আসলে কারণটা কি ছিল, যে তারা কেন, কোন যুক্তিতে আবার এর বিরোধিতা করলো? তারা যে যুক্তি করতে চেয়েছেন সেটা বলেননি, আর যেটা বলেছেন সেটা তাদের আসল যুক্তি নয়। তারা যে যুক্তিটা করতে চেয়েছেন যে এই ছাত্রছাত্রীরাই তো বারবার আন্দোলন করে করে এদেশে মানুষের, গণমানুষের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। ফলে যারা গণমানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াতে চায়, তারা সবসময়
ছাত্র আন্দোলন, ছাত্র বিক্ষোভ, তাকে তারা ভয় পান এবং তাকে দমন করতে চান, এবং তারা হয়তোবা কখনো কখনো এই শাসন ব্যবস্থাটাকে প্রলম্বিত করতে চান। তারা অহেতুক তারা সমর্থন জানাতে বসেছেন। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানানো কি তাদের দায়িত্ব? অন্তর্বর্তীকালীন সরকার তো জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এসেছেন। যখন শেখ হাসিনা মানে পদত্যাগ এবং দেশত্যাগ করলেন, সেই সময় জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই সরকার নয়। ফলে এই সরকারের কাছে তো মানুষ দাবি জানাবে, তার কাছে তো তার দাবিগুলো সে লিপিবদ্ধ করে রাখবে যে আমরা জানি যে আপনার এই সব দাবি পূরণ করার সময় নাই এবং সক্ষমতাও নাই, কিন্তু আপনি যে দাবিগুলো যে এন্ডোর্স করে গেলেন, আপনি যে লিপিবদ্ধ করে গেলেন, পরবর্তীতে নির্বাচিত সরকার আমরা বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন যে পরবর্তী সরকারের কাছে তিনি সুপারিশগুলো পাঠাবেন, আপনারা এই কাজটা করবেন না কেন? ফলে অন্তর্বর্তীকালীন সরকারের তো উচিত সমস্ত দাবিগুলো, জনমানুষের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার তো জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে রাতের মিছিলটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং কখনো কখনো উদ্দেশ্যমূলক। সেটা হচ্ছে ছাত্রদের গণ আন্দোলনটাকে আবার নতুন করে কালিমালিপ্ত করা। দ্বিতীয়ত, নারীদের সম্পর্কে যে অসম্মানজনক কথা এবং বাক্য ব্যবহার করা হচ্ছে, ভাবুন তো, একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েদের মুখ থেকে এই সমস্ত কথা বলা কি শুনতে খুব ভালো লাগে? ধন্যবাদ। আমি বিশ্ববিদ্যালয়ের আরেকটি প্রসঙ্গে আসতে চাই যে নতুন যে ছাত্র সংগঠনটি গঠিত হলো কয়েকদিন আগেই, গণতান্ত্রিক ছাত্র সংসদ, তো এরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে একটি স্মারকলিপি দিয়ে বলেছে যে 20 মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তো আমরা এর আগেও দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ তৎপর ছিল, তারা খুব দ্রুত নির্বাচনগুলো দাবি করছিল এবং তাদেরই কিন্তু পরবর্তীতে এই সংগঠনটি তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করেই এই সংগঠনটি গঠিত হয়েছে। তারা এখন ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, কিন্তু আমরা বিপরীতে দেখছিলাম যে জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু এই নির্বাচন এত দ্রুত দেয়ার যে প্রক্রিয়া সেটির বিরোধিতা করছে। তো ছাত্রদল তো আপনাদেরই অঙ্গ সংগঠন, তো আপনার কি মত? দেখুন, এই বিষয়ে মতামত নিয়ে ছাত্রদল যেটা দিবে, যেহেতু ছাত্রদল স্বাধীনভাবে রাজনীতি করে বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে, তাদের একটা মতামত অবশ্যই আছে। দেশে যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি যাবে একটা জাতীয় নির্বাচনের দিকে, সেদিকে লক্ষ্য ভ্রষ্ট করার জন্য যদি কেউ কেউ বা নতুন উদ্যমে কিছু করতে চায়, ছাত্রদল তার প্রতিবাদ অবশ্যই করবে। ছাত্রদল তো এমন একটি সংগঠন যেটা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। সেখানে আমি মনে করি ছাত্রদল যা বলবে সেটা তারা বিবেচনা করেই এবং যুক্তিতর্ক ঊর্ধ্বে থেকে কথা বলে। এখানে কি একটা প্রগতিশীল ছাত্র সংসদ নামে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যেটা তৈরি হয়েছে, ওটা তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ। এখন সারা বাংলাদেশে কোথাও কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো কমিটি হয়নি। নতুন রাজনৈতিক দল তারাও এখনো ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ। সেখানে আমি মনে করি এরা যে নির্বাচনের দাবিটা করেছে, এটাও কোনো একটা প্রক্রিয়ার মধ্যে করে আবার জাতীয় নির্বাচনকে বিলে করার কোনো পরিকল্পনা কিনা, সে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করে কথা বলার দরকার। তড়িৎ গতিতে কোনো কমেন্ট করতে আমি রাজি না। ধন্যবাদ। রাজগুঞ্জন রতন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি যে আপনাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তারা খুব ভাইব্রেন্ট থাকে সবসময় বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং যারা ইউনিভার্সিটিতে নতুন আসে তারা খুবই আকৃষ্ট হয় আপনাদের দলগুলোর প্রতি। আপনাদের কি অভিমত এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে? একটা অদ্ভুত কন্ট্রাডিকশন আছে। তারা বলছে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে দেওয়া যাবে না, ছাত্র রাজনীতি বন্ধ, আবার বলছে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আমার কাছে কখনো কখনো কনফিউজিং মনে হয়। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস এবং ছাত্র আন্দোলনের ইতিহাস হাত ধরাধরি করে চলেছে। 52 ভাষা আন্দোলন এবং 54 যুক্তফ্রন্ট নির্বাচন। আমরা যদি বলি 69 ছাত্র গণ অভ্যুত্থান এবং 70 নির্বাচন, কিংবা এরশাদ বিরোধী 9 বছরের ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন, এবং এবারও যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার সঙ্গে 15 বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন, সব কিন্তু হাত ধরাধরি করে চলেছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম এখন কোথাও কোথাও বাংলাদেশে প্রায় 30টা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নাকি নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, তো ছাত্র সংসদ নির্বাচন করবেন কারা? তো এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে
গত 15 বছর আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো নানাভাবে অবরুদ্ধ ছিল। তো অবরুদ্ধ ক্যাম্পাসগুলোতে নতুন করে যদি একটা যুক্তি এবং চর্চার পরিবেশ তৈরি করতে হয়, তাহলে একটা খোলামেলা পরিবেশ লাগবে না? বিশ্ববিদ্যালয়গুলোতে যতটা না ক্লাসরুমে মানুষ শেখে, তার চেয়ে বেশি শেখে বিতর্ক সভায়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। তারা লাইব্রেরিতে যেমন পড়াশোনা করে, আর টিএসসিতে তেমনি তারা বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো চর্চা করে। এইরকম একটা প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে না মানুষ খুঁজে নেবে, বেছে নেবে আগামী দিনে বিশ্ববিদ্যালয় এবং হল সংসদে কারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, কাদেরকে দায়িত্ব দিলে তারা শিক্ষা এবং শিক্ষা সহায়ক কর্মসূচি ভালোভাবে পরিচালনা করতে পারবে, কারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং গোটা দেশ এই দুটোর স্বার্থকে একসঙ্গে রিলেট করতে পারবে। ছাত্রের সমস্যার সঙ্গে সঙ্গে সেই ছাত্রদের পড়াশোনার খরচ যোগায় যে আমাদের কৃষকেরা, সেই ছাত্রদের পড়ার খরচ যোগায় যে আমাদের শ্রমিকেরা, অথবা আমাদের মধ্যবিত্ত বাবা মারা, তাদের দুঃখ বেদনার কথাটাও ভাববে। এই জন্য ডাকসু কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংসদ ছিল না, ডাকসুর দিকে তাকিয়ে থাকতো গোটা বাংলাদেশ, যে ডাকসু কী বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কী বলে। একটা কৃষক সে বলতো আমি কিছু জানি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কী বলছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা কী বলছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেন এই দায়িত্বটা কখনো কোনো দিন ভুলে না যায়। নির্বাচন মানে শুধু হল সংসদের পদে যাওয়া নয়, নির্বাচন মানে হচ্ছে একটা যুক্তিকে তুলে ধরে গোটা দেশের দায়িত্ব পালনে নিজেদেরকে যোগ্য করে তোলা। এই দায়িত্ব পালনের জন্য কিন্তু যুক্তিটাও লাগবে। ফলে এগুলোর একটা পরিবেশ না করে হঠাৎ করে যদি বলে কালকেই নির্বাচন, তারপরে বললো নির্বাচন মানে মনোনয়ন, মনোনয়ন মানে যাকে মনোনীত করা হয়েছে সেই নির্বাচিত বলে গণ্য হবে, তাহলে তো ওই আগের দিনগুলোই ফিরে আসবে। এটা যেমন একটা দিক। দ্বিতীয় যে দিকটা, যে মানুষকে নানাভাবে কি আমরা বিভক্ত করে রাখবো, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে এগুলোর মধ্যে জাতীয় নির্বাচন আগে না অন্যান্য নির্বাচনগুলো আগে, এই ধরনের বিতর্কের মধ্যেও মানুষকে আটকে রাখবো। ফলে এগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এখন সামনে বড় সমস্যা তিনটা। প্রথমত যে অর্থনীতিতে যে দুর্বৃত্তপনা তৈরি হয়েছিল গত 15 বছর, সেই দুর্বৃত্তপনার অবসান ঘটানো, দ্রব্যমূল্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের যে বিপুল যুবশক্তি, তাদের কর্মসংস্থানের জায়গাগুলো ঠিক করা। 3 নম্বর হচ্ছে আমাদের শ্রমিক এবং কৃষক, তাদের জীবনের বড় সমস্যা কি, শ্রমিক তার ন্যায্য মজুরি পায় না, কৃষক তার ফসলের দাম পায় না। ফলে আগামী বাজেট আসছে, এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে বিবেচনা করা। এগুলো যদি জনগণের অধিকার, আমাদের কর্মসংস্থান এবং গণতান্ত্রিক অধিকার, এই প্রসঙ্গগুলোকে নিয়ে যদি আমাদের কাজটা করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা খুব বেশি কিছু চাই না, কিন্তু এই জিনিসগুলো একটু আমরা দেখতে চাই। তো এদিকে মনোযোগ না দিয়ে অন্য দিকে মনোযোগ সরিয়ে নেবার, যেটাকে অনেক সময় বলে অ্যাটেনশন ডাইভার্সন করা, মানে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া, সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে তার ফলটা শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের ক্ষেত্রে সহায়তা করার পরিবর্তে প্রতিবন্ধকতাই তৈরি করবে। ধন্যবাদ। আমরা একটি জাতীয় রেখে আন্তর্জাতিক বিষয় যেতে চাই, এটি দিয়েই শেষ করব আমরা, আমাদের হাতে সময় কম। আমরা জয়নুল আবদিন ফারুক, আপনার কাছে জানতে চাই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, এটি সৌদি আরবে বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। তো আপনার কি মত, কি ভাবছেন যে এই যুদ্ধবিরতির ফলে বিশ্ব উপকৃত হবে? কেমন কি মনে? দেখুন, এইটা গুড একটা চুক্তি আমি মনে করি, এটা আমি হেইল করি, আমি সাধুবাদ জানাই। তার আগে আমি প্রথমে একটা জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান, উনি একটা কথা বলেছি, নির্বাচন করিয়ে দিব একটা, আবার এটা উনি আজকে অস্বীকার করেছে যে আমি এটা বলি না। আমি বলেছি সংস্কার আর বিচার আগে। তাহলে এই সরকার কি শুধু বিচার আর সংস্কারের জন্য আসছে, নির্বাচনের জন্য আসে নাই? এখন উনি বলছে বিচার আর সংস্কার আগে হলে উনি নির্বাচনের ব্যবস্থা করে দেবে। তা উনি নির্বাচনের ব্যবস্থা করার উনি কে? ওনার দল তো এখনো ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ। তাহলে কথাবার্তা যেটা মনে হচ্ছে, এই কথাবার্তাতে আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস হচ্ছে কিনা। আসুন এই বিষয়ে আমি কথা না বলে শুধু এটুকু বলে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পষ্ট ধারণা যে সকলেই শান্তি চায়, যুদ্ধ নয়। আমরা যুদ্ধ চাই না। কে কার সাথে যুদ্ধ করবে এটা বড় বিষয় না। বিষয় হলো বিশ্বের বৃহত্তম যেসব শক্তিগুলো অস্ত্রের প্রতিযোগিতা, অস্ত্র বিক্রি করার যে প্রতিযোগিতা, যুদ্ধ লাগিয়ে সেটা যেন যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রি প্রতিযোগিতা সেটা বন্ধ করতে হবে। তাই ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধবিরতি একটা ফলপ্রসূ কাজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, রাজিউজ্জামান রতন, খুব সংক্ষেপে যদি বলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে। এটা তো ঠিক, যুদ্ধটা হয়েছিল ইউক্রেনে, কিন্তু তার প্রভাব পড়েছিল আমাদের কারওয়ান বাজারে, ফলে গোটা দুনিয়া এর প্রভাবে পড়েছিল। যুদ্ধের উৎস কিন্তু
ইউক্রেনে ছিল না, যুদ্ধটা সংগঠিত হয়েছে ইউক্রেনে। আমেরিকা তার চিন্তা কী ছিল ন্যাটো নিয়ে, ইউরোপিয়ান ইউনিয়ন তার ভাবনা কী ছিল, এবং রাশিয়ার কী ভাবনা ছিল। ফলে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক এই পরিমণ্ডলে যুদ্ধ লাগার কারণগুলো জানি। ফারুক ভাই খুব দারুণ একটা কথা বলেছেন, সে কথাটি ঠিক। আগে যুদ্ধের প্রয়োজনে মানুষ অস্ত্র তৈরি করতো, এখন অস্ত্র বিক্রির প্রয়োজনে যুদ্ধ লাগায়। ফলে এইটার খেসারত দিতে হয় গোটা দুনিয়ার মানুষকে। জ্বালানি তেলের দাম বেড়ে গেল, গমের দাম বেড়ে গেল, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেড়ে গেল, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ বেড়ে গেল, এবং তার প্রভাবে গোটা দুনিয়ার মানুষ কিন্তু সাফার করেছে। আমরা মনে করি প্রত্যেকটা দেশের মর্যাদা নিয়ে বাঁচার অধিকার আছে। কোনো দেশ ছোট কিংবা বড়, এটা বড় কথা নয়, প্রত্যেকটা দেশ তার মর্যাদা নিয়ে বাঁচবে। এটাই তো আমাদের একটা চাওয়া ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এই যেটা 1948 সালে আমাদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেইখানে তো বলা হয়েছিল প্রত্যেক মানুষের মর্যাদা যেমন খুবই পবিত্র, ঠিক তেমনি প্রত্যেকটা দেশের সার্বভৌমত্বটাও সেরকম পবিত্র। আমরা মনে করি যেটা দেশ আর একটা দেশের উপর জোর করে কোনো কিছুই তৈরি করা উচিত নয়। দ্বিতীয়ত, বাজার দখলেরই যুদ্ধ, এর মূল উদ্দেশ্য ছিল বাজার দখল করা, মূল উদ্দেশ্য ছিল অস্ত্রের ব্যবসা করা, মূল উদ্দেশ্য ছিল জ্বালানির তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যগুলো যদি বন্ধ হয়ে যদি এরকম হয়, প্রত্যেকটা দেশের জনগণ তারা তাদের একটা স্বস্তির সঙ্গে বসবাস করবে। ইউক্রেনের যে মা আজকে কাঁদছে সন্তানকে হারিয়ে, আর রাশিয়ারও যে মা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়ে নিহত সন্তানের জন্য কাঁদছে, দুই মায়ের কান্না তো একই রকম। কিংবা জিনিসের দাম বাড়ার কারণে আমার যে এখানে শ্রমিক, তার যে মজুরি কম পাচ্ছে, ইউরোপের বাজার সংকুচিত হয়ে যাওয়ার কারণে অনেক এক্সপোর্ট কমে যাচ্ছে, তাহলে আমি কিন্তু যুদ্ধে নাই, কিন্তু যুদ্ধের আগুনের তাপ তো আমার গায়েও লেগেছে। ফলে আমরা মনে করি গোটা দুনিয়ার মানুষের স্বার্থে এই যুদ্ধবিরোধী তৎপরতাটা বন্ধ হওয়া উচিত, এবং যুদ্ধের যে মূল কারণ বাজার দখল, এই বাজার দখলের প্রতিযোগিতা বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। দর্শক, রমজান মাস চলছে এবং গরমও পড়েছে, তাপমাত্রা বাড়ছে। তো এই অবস্থায় সবাই ইফতারের পর অতিরিক্ত পানি পান করবেন, বেশি বেশি পানি পান করার চেষ্টা করবেন, এবং ভাজা পোড়া খাবার যতটা কম খাওয়া যায় সেই চেষ্টা রাখবেন। সবাইকে সবার প্রতি এই আহ্বান জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।